এরপর আমরা সেকেন্ড পার্টে চলে যাব। সেকেন্ড পার্টে আমাদের টপিকস হচ্ছে সাইফন। সাইফন জিনিসটা কি? সাইফন হচ্ছে, দেখবে কোনো পাত্রকে না নাড়িয়ে, মানে একটা পাত্র থেকে আরেক পাত্রে তরলকে বা যে কোনো তরলকে এক পাত্র থেকে আরেক পাত্রে, পাত্রকে আমি কোনো পরিবর্তন করব না বা নড়াবো না, এক পাত্র থেকে আরেক পাত্রে নিয়ে যাব কোনো একটা নলের সাহায্যে। দেখবে অনেক সময় আমরা দেখি, দেখবে একটা বড় পাত্রে বা ধরো তোমার বড় একটা ড্রামে হয়তো তোমার তেল আছে, সেই তেল থেকে আমি একটা ছোট ড্রামে তেলটাকে আমি নিয়ে আসবো। তাহলে সেই ড্রামটাকে তো আমি আধার উল্টাতে পারবো না, তাহলে পুরোটা পুড়ে যাবে। তখন আমরা কী করি না, একটা পাইপের সাহায্যে পাইপটাকে একটা পাত্রে ভরে দিই, আর একটা পাত্রে মুখ দিয়ে টেনে তারপর এটাকে একটু ছেড়ে দিলেই পুরো পাত্র থেকে তরলটা নেমে আসে। এই ক্রিয়াটা হচ্ছে সাইফন ক্রিয়া। ঠিক একই দেখবে ওপরে আমাদের যখন কোনো ট্যাঙ্ক থাকে, সেই ট্যাঙ্ক থেকে নিচে যখন তরল নামে, সেটাও ঠিক সাইফনের মতো কাজ করে। সেটাই আমাদের এখানে আসছে। কোনো একটা পাত্রকে না নাড়িয়ে এক পাত্র থেকে অন্য পাত্রে তরলকে স্থানান্তরিত করতে যে যন্ত্র ব্যবহার করা হয় সেটি হলো সাইফন। দেখো এখানে একটা এ পাত্র আছে, আর এখানে একটা আমাদের বি পাত্র আছে। বি বলি না, এটা এটা ধরো পি পাত্র। একটা এ পাত্র, একটা হচ্ছে পি পাত্র। তাহলে দুটো পাত্র আছে। তাহলে দুটো পাত্রে এটা একটু উপরের দিকে আছে, এটা একটু নিচের দিকে আছে। দেখো একটা নলের সাহায্যে আমরা যোগ করেছি। ঠিক আছে, এখানে পাত্রটা দেখো, এই যে নল থেকে এই যে উপরের নলটার বিসি প্রান্তটা থেকে এটার উচ্চতা, মানে তরলের যে উপর তল সেখান থেকে এই উচ্চতাটা হচ্ছে H1, একদম সম উচ্চতা। এখান থেকে আমরা নিলাম H1। ঠিক এখান থেকেই এই তরলের যে উপরিতল সেটার উচ্চতা হলো H2। তাহলে বোঝা যাচ্ছে H2 গ্রেটার দেন H1। আর তরলের ঘনত্ব আমি ধরলাম D। আর এটা পি নেবো না, বায়ুমণ্ডলের চাপ যেহেতু পি ধরেছি, এটা আমি কিউ ধরি। আর প্রমাণ বায়ুমণ্ডলের চাপটা আমি পি ধরছি। তাহলে ধরি বায়ুমণ্ডলের চাপ হলো পি, তরলের ঘনত্ব হলো ডি, বাম দিকে তরলের উচ্চতা, তাহলে বাম দিকে তরলের উচ্চতা, এটা বাম দিকে আছে, উচ্চতা হলো H1, ডান দিকে তরলের উচ্চতা হচ্ছে H2। তাহলে অবশ্যই H2 গ্রেটার দেন H1। তাহলে এখন বি বিন্দুতে চাপ, এই বিন্দুতে চাপটা কত না, এই বিন্দুতে চাপ দেখো তরলস্তম্ভ বা বায়ুমণ্ডলের চাপ কত পর্যন্ত তোলে, পি পর্যন্ত, মাইনাস H1 ডিজি। এদিকে চাপটা নিচের দিকে ক্রিয়া করছে, তাহলে পি মাইনাস H1 ডিজি বি বিন্দুতে চাপ। একইভাবে সি বিন্দুতে চাপ কত হবে, পি বায়ুমণ্ডলের চাপ মাইনাস H2 ডিজি, কারণ চাপের রাশিমাল আমরা আগে ক্লাসে পড়লাম এইচ ডিজি। তাহলে এখন কোনটা বেশি, H2 গ্রেটার দেন বেশি। তাহলে H2টা যদি বেশি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, পিবি আর পিসি। দেখো H2টা বেশি, তাহলে একই পি থেকে এই দিকের টার্মটা বিয়োগটা বেশি হচ্ছে, আর এই দিকের টার্মটার বিয়োগটা কম হচ্ছে। তাহলে যেদিকে বিয়োগটা কম হচ্ছে তার মানটা বেশি, তাহলে অবশ্যই পিবি গ্রেটার দেন পিসি। তাহলে আমরা বলতে পারি বি বিন্দুতে চাপটা সি বিন্দুতে চাপ থেকে বি বিন্দুতে বেশি। তাহলে এদিকে চাপটা বেশি মানে উচ্চ চাপ থেকে তরল আমরা জানি নিম্ন চাপের দিকে নেমে আসে, তাহলে অবশ্যই বি তল থেকে তরলটা সি বিন্দুর দিকে নেমে আসে। অর্থাৎ বি বিন্দু থেকে তরল সি বিন্দুর দিকে প্রবাহিত হয় ও ডান পাত্রে এসে জমা হয়। তাহলে বি বিন্দুতে আংশিক একটা শূন্যতা সৃষ্টি হবে। যখনই তখন তরলটা উপর থেকে নিচ থেকে উপরের দিকে উঠে যাচ্ছে, তাহলে এখানে একটা শূন্যতা সৃষ্টি হবে, একটা ফাঁকা অংশের সৃষ্টি হবে। তাহলে যেই শূন্যতার সৃষ্টি হচ্ছে, তখন তরলটা আবার কী হচ্ছে, সেই ফাঁকা জায়গাকে পূরণ করতে আবার তরলটা উপর থেকে উঠে আসবে। তাহলে একই স্ট্রেচ তরলটা উপর থেকে বি থেকে সি এর দিকে যাবে। অর্থাৎ যখন বায়ুমণ্ডলের চাপে বাম দিকের পাত্র দিকে তরল এ বি নল বেয়ে উপরে ওঠে, তখন কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামবে। তাই চাপের পার্থক্যটা কত, তাহলে বি আর সি বিন্দুতে চাপের পার্থক্যটা বার করি। তাহলে চাপের পার্থক্য মানে পিবি মাইনাস পিসি। তাহলে চাপের পার্থক্য হচ্ছে পিবি মাইনাস পিসি। তাহলে পিবি বলতে কত, পি মাইনাস H1 ডিজি, আমরা কি পেলাম, পি মাইনাস H1 ডিজি মাইনাস পি প্লাস H2 ডিজি। তাহলে বিয়োগ করলে কথা হবে H2, মানে পিটা কেটে গেল, তাহলে H2 মাইনাস H1 ডিজি। তাহলে H2 মানে অবশ্যই H2টা বেশি, তাহলে উচ্চতাটা বেশি, তাহলে চাপের পার্থক্য আছে অবশ্যই পিবি গ্রেটার দেন পিসি। অর্থাৎ তরল প্রবাহ দেখো বায়ুর চাপের উপর নির্ভর নয়। তাহলে তরল প্রবাহ যেটা হচ্ছে চাপের পার্থক্য কার উপর নির্ভর করছে, উচ্চতার পার্থক্যের। ওখানে কোনো পি টার্ম নেই, বায়ুর চাপ নেই, তাহলে উচ্চতার পার্থক্যের উপর নির্ভরশীল। কারণ বায়ুর চাপের উপর নির্ভর নয়, পি নেই, আর উচ্চতার পার্থক্যের উপর নির্ভরশীল, অর্থাৎ H2 মাইনাস H1। ঠিক আছে, তাহলে এর কিছু শর্ত রয়েছে, তাহলে শর্তগুলো আমরা দেখি। তাহলে শর্তগুলো কি, প্রথম হচ্ছে বায়ুশূন্য স্থানে এই ক্রিয়া কিন্তু হবে না, কারণ দেখো বায়ুশূন্য স্থানে তো বায়ুমণ্ডলের চাপই নেই, তাহলে পিটা থাকবে না, তখন এটা ক্রিয়া করবে না। H2 গ্রেটার দেন অবশ্যই H1 হতে হবে, অবশ্যই কিন্তু H2টা, অর্থাৎ ডান দিকের তরলের উচ্চতাটা কিন্তু অবশ্যই বেশি হতে হবে, বাঁ দিকের থেকে উচ্চতাটা বেশি হবে, তাহলে কিন্তু এটা হবে না। অর্থাৎ H2 গ্রেটার দেন H1 হতে হবে।
আর 3 নম্বর কি না, বাম দিকের পাত্রের তরল তল থেকে ছোট বাহুর উচ্চতা H1 বায়ুমণ্ডলীয় চাপ তরলকে যে উচ্চতা পর্যন্ত তোলে তার থেকে কম হতে হবে। কি বলছে না, বাম দিকে তরলের এই যে উচ্চতাটা H1টা বায়ুমণ্ডলীয় চাপ যতটা তুলতে পারছে তার থেকে এটা কম হতে, অবশ্যই অবভিয়াসলি এটা হতেই হবে। কারণ দেখো P বায়ুমণ্ডলীয় চাপ যদি এতটা তোলে আর এইটা যদি কম হয় তাহলে অটোমেটিক এটা উঠবে, কিন্তু যদি এইটা বেশি হয় আর বায়ুমণ্ডলীয় চাপ কম তুলছে তাহলে তো এটা যাবে না। ঠিক আছে, অর্থাৎ সেটা থেকে বেশি হতে হবে, সেটাই আমাদের মুখ্য বিষয়। বুঝে গেছে? এরপর আমাদের আসছে ব্যবহার বা প্রয়োগ। ব্যবহার বা প্রয়োগ, তাহলে সাইফনের কোথায় আমরা ব্যবহার জানি না, পাত্রকে কাত করে আমরা আগেই বললাম। ব্যবহার প্রয়োগে পাত্রকে কাত না করে তরলকে স্থানান্তরকরণ, অর্থাৎ তেলের ব্যারেল থেকে তেলকে অন্য পাত্রে ঢালা। আর একটা আমরা জানি স্বয়ংক্রিয় ফ্লাশ, যেটা আমরা আমাদের যে কমোড আছে পায়খানা, কমোড পায়খানা, বা আমাদের যেটা ইন্ডিয়ান বলো বা অন্য যে পায়খানা যেগুলো আছে, বা তোমার যে ওই টয়লেটে যেগুলো আমরা ইউজ করি ফ্লাশগুলো, সেইগুলো সবই হচ্ছে স্বয়ংক্রিয় ফ্লাশটা আমাদের এই সাইফনের উপর ক্রিয়া করছে। ঠিক আছে, এরপর আমাদের আসছে তরলের সমোচ্চশীলতা ধর্ম। এটা আমরা ক্লাস 8-এ কিছুটা পড়েছি, তরলের সমোচ্চশীলতা ধর্ম। দেখো বিভিন্ন আকারের 3টে পাত্র নিয়েছি, এটা একটা পাত্র, এটা একটা পাত্র, এটা একটা পাত্র, আকারগুলো আলাদা। এখানে তরল ঢেলেছি, সেই তরলগুলো আমরা দেখতে পাচ্ছি তাদের উচ্চতাগুলো এক। সেটাই বলছে বিভিন্ন আকারে কয়েকটি পাত্রকে পরস্পর যোগ করে একটি পাত্রে জল ঢাললে, পাত্রকে যোগ করে যদি একটি পাত্রে আমি জল ঢালি, প্রতিটি পাত্রের তল সমান উচ্চতায় ওঠে। তাহলে এটাও সমান উচ্চতা, এটাও সমান উচ্চতা, এটাও সমান উচ্চতা ওঠে, একে তরলের সমোচ্চশীলতা ধর্ম বলে। বুঝে গেছে? তাহলে এর প্রয়োগ কোথায়? শহরে বিভিন্ন জায়গায় জল সরবরাহ ব্যবস্থা। শহরে কি করা হয়, একটা বড় ট্যাঙ্ক থাকে, সেই ট্যাঙ্ক থেকে বিভিন্নভাবে দেখবে তোমার পাইপ মারফত বিভিন্ন বাড়ি বাড়ি সাপ্লাই হয়। তাহলে এই যে ট্যাঙ্ক থেকে যাচ্ছে, তাহলে ওখানে উচ্চতাটা বেশি, আর নিচের যে তোমার ছোটো যে ট্যাঙ্কগুলো আছে সেখানে উচ্চতা কম। তাহলে ওরা চেষ্টা করছে কি সম উচ্চতায় আসতে, তাহলে সম উচ্চতায় আসার জন্যই জলটা উপর থেকে, মানে সাইফনের ক্রিয়া সেই একই জিনিস, তাহলে উপর থেকে নিচের দিকে নেমে আসে। বাড়ির জলের ট্যাঙ্কের সাথে পাইপ লাইন সংযোগ, সেটাও তাই। বাড়িতে যাদের মানে শহরে যদি নাও থাকে, বাড়িতে যে ওপরে ট্যাঙ্ক থেকে, সেই ট্যাঙ্ক থেকে যখন নিচের দিকে নামানো হয়, সেটাও ঠিক তাই। এই সমোচ্চশীলতা ধর্মের উপর এটা নির্ভর করে। নেক্সট আমাদের আসছে আর্কিমিডিসের নীতি। এটা আমরা ক্লাস 8-এ অনেকটা পড়েছি, এখানে আমরা একটু ওইটাই পড়বো, আর্কিমিডিসের নীতি। প্রথমে আমাদের জানতে হবে প্লবতা বা বুয়েন্সি কী। প্লবতা কোনো বস্তুকে কোনো প্রবাহীর, সেই প্রবাহটা তরল হতে পারে, গ্যাস হতে পারে, তার মধ্যে আংশিক বা সম্পূর্ণ ডোবালে বা নিমজ্জিত করলে প্রবাহী বস্তুটির উপর যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাকে প্লবতা বলে। অর্থাৎ কোনো একটা বস্তুকে কোনো একটা জলে বলো বা কোনো তরলে বলো বা গ্যাসে বলে যদি আমি ডুবিয়ে দিই বা নিমজ্জিত করি, তখন দেখবে নিচ থেকে উপরের দিকে একটা ঊর্ধ্বচাপ ক্রিয়া করছে। এই ঊর্ধ্বমুখী বল, সেটাই হচ্ছে আমাদের প্লবতা বা বুয়েন্সি। তাহলে প্লবতা সবসময় ওজনের বিপরীত দিকে কাজ করবে। প্লবতার মান বস্তু দ্বারা অপসারিত তরলের জন্য সমান। তাহলে প্লবতার মানটা কত? যখনই আমি বস্তুটা ওর মধ্যে নিমজ্জিত করলাম, যতটা তরল সে অপসারণ করলো বা যতটা তোমার গ্যাস অপসারণ করলো, তার যে ওজন তার ওজনের সঙ্গে সমান। ঠিক আছে, এরপর আমাদের আসছে আর্কিমিডিসের নীতি। ক্লাস 7 থেকে আমরা এটা পড়ে আসছি, আর্কিমিডিসের নীতি। কোনো বস্তুকে স্থির প্রবাহিতে, সেটা তরল হতে পারে, গ্যাস হতে পারে, আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুর ওজনের আপাত হ্রাস ঘটে। অবশ্যই আমরা দেখেছি কোনো একটা বস্তুকে যদি জলের মধ্যে ডুবিয়ে দিই, দেখবে একটু হালকা মনে হয়। দেখবে এক বালতি জলকে তুমি এমনি বায়ুর মধ্যে নিয়ে যাও, দেখবে একটু ভারী মনে হবে, কিন্তু সেই জলটায় তুমি দেখবে পুকুরে জলের যদি ভিতরে যে জলটাকে এক বালতি জলকে নিয়ে যাও, দেখবে ভারী মনে হবে না। যেই তুমি উপরে তুলবে দেখবে ভারী মনে হবে। তার মানে কি, নিচে মনে হচ্ছে না কেন, আপাত হ্রাসটা মানে ওজনটা কমে গেছে। এটাই বলছে, কোনো বস্তুকে স্থির প্রবাহিতে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বা ডুবিয়ে দিলে বস্তুর ওজনের আপাত হ্রাস ঘটে, মানে কমে যায়। এই হ্রাস বস্তু যে পরিমাণ প্রবাহী অপসারণ করে তার ওজনের সমান। তার মানে হাতের হ্রাসটা কতটা কমলো, মানে যতটা তরল অপসারণ করলো তার ওজনের সমান। তেমন কী রকম, ধরো একটা বস্তুর বায়ুতে প্রকৃত ওজন, বায়ুতে বলবো না, প্রকৃত ওজন হচ্ছে W1। আর সেই বস্তুটাকে যদি আমি একটা কোনো তরলে, যেমন ধরো এটা ধরো একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে আমি মনে করলাম কানায় জল আছে। একটা বস্তুকে বায়ুতে ওজন আমি মনে করলাম W1, এরপরে এখানে যখনই আমি নিমজ্জিত করলাম, মানে কিছুটা তরল সে অপসারণ করে দেবে, একদম পড়ে যাবে এদিকে তরলটা, সেই তরলটাকে আমি কালেক্ট করলাম। ঠিক আছে, তাহলে সেই অপসারিত তরলের ওজনটা আমি ধরলাম W2। তাহলে নিমজ্জিত অবস্থায় তাহলে আপাত ওজন কত? W1, এর তরল অপসারণ করলো W2, তাহলে আপাত ওজন হয়ে গেল, মানে ওজনটা কমে গিয়ে হয়ে গেল W1 মাইনাস W2। তাহলে ওজনের হ্রাস ঘটল। বুঝে গেছে? ক্লিয়ার? এরপর এখান থেকে আসছে আমাদের ভাসন এবং নিমজ্জন, অর্থাৎ একটা বস্তু কখন ভাসবে এবং কখন ডুববে, বস্তুর ভাসন ও নিমজ্জন। তাহলে বস্তুর প্রকৃত ওজন আমরা W1 পেয়েছি, তরলে নিমজ্জিত অবস্থায় বা প্লবতা যেটা আমরা পেলাম W2, সেটাই পেলাম যদি W1 > W2 হয়, অর্থাৎ ওজনটা ওপর থেকে নিচের দিকে ক্রিয়া করছে সেটা বেশি,
আর প্লবতাটা নিচ থেকে ওপর দিকে করছে সেটা কম, তাহলে ওজনটা বেশি প্লবতাটা কম, তাহলে অবশ্যই বস্তুটা ডুববে। সেটা কার ক্ষেত্রে আমরা দেখতে পারি, একটা লোহার টুকরোকে যদি জলে ডুবিয়ে দিই সেটা উল্টে পড়ে যায়, ঠিক আছে। W1 যদি W2 সঙ্গে সমান হয়, অর্থাৎ তরলের মধ্যে কোনো স্থানে, তখন কী হবে, তরলের মধ্যে যে কোনো স্থানে স্থির হয়ে ভাসবে, তার মানে বস্তুর ওজন আর প্লবতা সমান, তখন একটা মাঝখানে যে কোনো একটা স্থানে সেটা স্থির হয়ে ভাসবে। সেটা কোথায় আমরা দেখতে পাই, যখন একটু যদি সামান্য অলিভ অয়েল, একটা অলিভ অয়েলের ফোঁটা যদি জল আর অ্যালকোহল মিশ্রিত একটা পাত্রের তরলের মধ্যে যদি আমি ফেলে দিই, দেখবি অলিভ অয়েলের ফোঁটাটা একদম নিচ পর্যন্ত যাবে না, ঠিক মাঝখানে গিয়ে সেটা ভাসতে থাকবে, কারণ সেখানে অলিভ অয়েল দ্বারা যে অপসারিত তরলের ওজন আর অলিভ অয়েলের ওজন পরস্পর সমান হয়ে যায়, তার মানে W1 = W2 হয়ে যায়। তিনটে কন্ডিশন পাচ্ছি, তাহলে প্রথম একটা কন্ডিশন পেলাম W1 > W2, বস্তুটা ডুবছে, W1 = W2, তরলের মধ্যে নিমজ্জিত অবস্থায় ভাসছে, আর W1 < W2, তার মানে ওজনটা কম, প্লবতাটা বেশি, তাহলে ন্যাচারালি অবভিয়াসলি বোঝাই যাচ্ছে এটা না বস্তুটা তরলে তখন কী হবে না ভেসে উঠবে, যেমন একটা কাঠের টুকরো যদি জলের মধ্যে ভাসছে সেটা আমরা জানি, ঠিক আছে। তাই একটা বস্তু স্থির হয়ে ভাসবে তার শর্তটা কী, একটা বস্তু যে স্থির হয়ে ভাসার শর্তটা কী, তাহলে ভাসমান বস্তু তার ওজনের সমান ওজন বিশিষ্ট তরল অপসারণ করে। একটা বস্তু যখন ভাসছে তখন কী হয়ে যাচ্ছে না বস্তুর ওজন আর অপসারিত তরল ওজন সমান, তাহলে ভাসমান বস্তু তার ওজনের সমান ওজন বিশিষ্ট তরল অপসারণ করে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, বস্তুর ভার কেন্দ্র ও প্লবতা কেন্দ্র একই উলম্ব রেখায় থাকে। ভার কেন্দ্র জিনিসটা কি, মানে পুরো বস্তুর ওজন বা ভার একটা বিন্দু দিয়ে ক্রিয়া করে, যেমন এখানে একটা বস্তু আছে, এর ভার কেন্দ্র হচ্ছে G, তাহলে এইদিকেও তার ওজনটা ক্রিয়া করছে W1, আর প্রবতা নিচ থেকে ওপরের দিকে B, ওপরের দিকে ক্রিয়া করছে W2। এটা কিন্তু এক রেখায়, একই উলম্ব রেখায় যদি থাকে তবেই কিন্তু বস্তুটা স্থির হয়ে ভাসবে, ঠিক আছে। তাহলে ভার কেন্দ্র হচ্ছে G, W1 ওজন G বিন্দু দিয়ে ক্রিয়াশীল, আর প্লবতা কেন্দ্র B যেটা উপরের দিকে W2 ক্রিয়া করছে, তাহলে প্লবতা W2 ঊর্ধ্বমুখী B বিন্দু দিয়ে ক্রিয়াশীল, ঠিক আছে। তাহলে ভাষণের ক্ষেত্রে আমরা কি জানি না W1 = W2, তাহলে সাম্যাবস্থায় হতে গেলে তাহলে কি হতে হবে না G আর B বিন্দু দুটোকে কিন্তু একই উলম্ব রেখায় থাকতে হবে, অর্থাৎ G বিন্দু আর B বিন্দু কিন্তু একই উলম্ব রেখায়, অর্থাৎ একই রেখায় থাকতে হবে, নাহলে কী হয়ে যাবে, এটা যদি বেশি এটা যদি কম হয় তাহলে এটা এদিকে ঘুরে যাবে, কারণ বলটা তখন একটা টর্ক বলে, এটাকে বলা হয় টর্ক, তাহলে একটা টর্ক ক্রিয়া করবে, মানে আবর্তন হবে, একটা রোটেশন হয়ে যাবে, তাহলে কিন্তু সম্পূর্ণ যদি একদম স্থিরভাবে ভাসতে হয় তাহলে B আর G কে কিন্তু এক রেখায় থাকতে হবে। আরেকটা এখান থেকে প্রশ্ন আসে যে ভাসমান বস্তুর কোনো আপাত ওজন নেই। অবশ্যই আপাত ওজন নেই না, আপাত ওজন বলতে আমরা আগেই কী পড়লাম, নার্টনের সূত্র থেকে পেলাম যে বস্তুর ওজন W1 আর অপসারিত তরল ওজন যদি W2 হয় তাহলে আপাত ওজন হচ্ছে W1 - W2। এখন ভাসমান বস্তুর ক্ষেত্রে কী দেখলাম না বস্তুর ওজন আর অপসারিত তরল ওজন সমান, W1 = W2, তাহলে এখানটা বসিয়ে দাও, তাহলে W1 - W2 এর জায়গায় W1 বসালে কী হবে, বিয়োগ করলে আপাত ওজন 0, তাহলে সেই হিসেবে আমরা বলতে পারি না ভাসমান বস্তুর কোনো আপাত ওজন নেই। হয়ে গেছে। নেক্সট আমাদের আসছে ঘনত্ব। ঘনত্ব তো আমরা আগেই পড়েছি, খুব সহজ জিনিস, নির্দিষ্ট উষ্ণতায় কোনো পদার্থের একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। তাহলে ঘনত্ব D = আমরা কী জানি, ভর বাই আয়তন, তাহলে M/V, তাহলে একক কত হবে, CGS পদ্ধতিতে ভরের একক আর আয়তনের একক, তাহলে গ্রাম/cc, SI একক কী হবে, kg/m3। 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব, এটা মনে রাখতে হবে, 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব কিন্তু সর্বোচ্চ 1 গ্রাম/cc, এটা যদি SI-তে নিই সেটা হয়ে যাবে 1000 kg/m3। এই ঘনত্বের সঙ্গে আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব। কোনো পদার্থের অন্য কোনো পদার্থের তুলনায় কত গুণ, অনেক সময় ধরা হয় কি যে একটা পদার্থের ঘনত্ব অন্য একটা তরলের তুলনায় কত গুণ, বস্তুর তুলনায় কত গুণ, সেটা আমাদের নির্ণয় করা হয়। সেইটা নির্ণয় করার জন্য একটা স্ট্যান্ডার্ডাইজ ধরতে হবে যে কাকে নেব, সেই স্ট্যান্ডার্ডাইজটা হচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটা জলের ঘনত্ব, তাকে আমরা প্রমাণ ধরবো। সেটাই বলছে কোনো পদার্থের অন্য কোনো পদার্থের তুলনায় কত ভারী বা হালকা বোঝার জন্য পদার্থের ঘনত্বকে জলের ঘনত্বের সাথে তুলনা করা হয়। তাহলে সেক্ষেত্রে জলের ঘনত্বের সাথে আপেক্ষিক গুরুত্ব তাহলে কথা হচ্ছে S সমান যে পদার্থটা আমরা নিচ্ছি সেই পদার্থের যে কোনো আয়তনের বস্তুর ভর অথবা এবং তার সঙ্গে ভাগ করছি 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বস্তুর সম আয়তন জলের ভর। তাহলে বুঝতেই পারছি ওপরে একটা ভর নিচে একটা ভর, তাহলে একটা ভরের অনুপাত এটা একটা, অর্থাৎ এটা একটা সংখ্যা মাত্র, যে জন্য আপেক্ষিক গুরুত্ব কিন্তু একটা এককবিহীন রাশি। তাহলে আপেক্ষিক ঘনত্ব এখান থেকে আসতে পারি, তাহলে একক আয়তনে যদি আমরা আয়তন দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা বলতে পারি ওই পদার্থের যে কোনো আয়তনে না বলে একক আয়তনের বস্তুর ভর 4 ডিগ্রি উষ্ণতায় একক আয়তনের জলের ভর, আর একক আয়তনের ভর মানে হচ্ছে ঘনত্ব, তাহলে সেই হিসেবে আমরা বলতে পারি আপেক্ষিক ঘনত্ব সমান পদার্থের ঘনত্ব আর 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব, ঠিক আছে। এখন 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব আমরা কী পেলাম, আগে আমরা কী পেলাম না 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব আমরা পেলাম 1 গ্রাম/cc, তাহলে এখন 1 বসিয়ে দিতে পারি, তাহলে আমরা বলতে পারি আপেক্ষিক ঘনত্ব আর পদার্থের ঘনত্ব সমান, তাহলে আমরা লিখতে পারি না আপেক্ষিক ঘনত্ব মানেই হচ্ছে পদার্থের ঘনত্ব, ঠিক
ঠিক আছে, কারণ 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব আমরা কি জানি না 1 গ্রাম পার সিসি, এটা অবশ্যই সিজিএস পদ্ধতিতে। সেই হিসেবে আমরা বলতে পারি যেমন লোহার ঘনত্ব যদি 7.8 গ্রাম পার সিসি হয়, তাহলে আপেক্ষিক গুরুত্ব কত হবে 7.8, মানে 1 গ্রাম পার সিসি, এটা 1 থেকে যাচ্ছে, তাহলে পদার্থের ঘনত্ব আপেক্ষিক ঘনত্ব সমান, আপেক্ষিক গুরুত্ব সমান হয়ে যাচ্ছে। কিন্তু তাদের মধ্যে তাহলে অবশ্যই বুঝতে পারছি একটা পার্থক্য থেকে যাচ্ছে ঘনত্ব আর আপেক্ষিক গুরুত্বের মধ্যে। কী পার্থক্য না, ঘনত্বের কিন্তু একটা একক আছে, তাহলে একক আয়তনের ভরকে হচ্ছে ঘনত্ব বলছে, আর এটার ক্ষেত্রে কী বলছে না পদার্থের ঘনত্ব আর 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্বের যে অনুপাত রেশিও, সেটাই হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। আর ঘনত্ব একটা একক আছে, এককযুক্ত রাশি, আর আপেক্ষিক গুরুত্বটা হচ্ছে কি না একটা এককবিহীন রাশি। বোঝা গেছে?